Now I'm going to start the class. Are you ready? Are you ready for the class? Okay. At first, we will discuss about some important rules of grammar. Then we will practice spoken English. আচ্ছা, আমরা গত ক্লাসে tense, some voice sense, and some spoken rules we discussed. But in our class, what kind of grammar I will discuss from tense and translation, causative verbs, etc. আমরা কথা বলতে গেলে গত ক্লাসে বলেছিলাম যে যতগুলো আইটেম প্রয়োজন হয় তার ভিতরে মেইন হচ্ছে ভার্ব। নিশ্চয়ই মনে আছে। ভার্বটা হচ্ছে এমনই একটা বিষয়, একটা মানুষের ভিতরে যেমন সোল বা রুহু বা আত্মা যেটাই বলি, আর এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের ভিতরে যেমন আত্মা থাকে, সোল থাকে, ল্যাঙ্গুয়েজটার ভিতরে ভার্ব হচ্ছে মেইন। তো একটা ভার্ব হচ্ছে কোয়াজিটিভ ভার্ব। তার আগে টেন্সটা কি দেখানোর প্রয়োজন আছে আজকে? দেখতে দেন ভাইয়া, রিভিশন হয়ে যাবে। ওকে ওকে, রিভিশন হয়ে যাবে, থ্যাংক ইউ, আমি ওইটা চাচ্ছিলাম। তো আমি বলেছিলাম 8টা টেন্স, আরো 4টি বাদ থাকে, সেই 4টি যেগুলো বাদ রয়েছে আমরা সেইগুলো একটু দেখে আসি। বাদ যাওয়াগুলো যেগুলো বাদ দিয়েছিলাম তার ভিতরে প্রথম নাম্বারে ছিল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স এটার অর্থ হচ্ছে পুরাঘটিত অতীতকাল। পাস্ট পারফেক্ট টেন্স যেমন এখানে দুইটা বিষয় একই সময়ে দুইটা কাজ সংগঠিত হয় পাশাপাশি সময়ে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়, আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি, একটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আরেকটা হয় হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমরা সবাই একটা উদাহরণ ছোটবেলা থেকে পড়তে পড়তে এসেছি, ডাক্তার আসার আগে রুগী মারা গেল, ডাক্তার আসার পর রুগী মারা গেল, আমি খাওয়ার আগেই ট্রেন স্টেশন ছেড়ে দিল, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি গিয়েছিল। তো এটা হচ্ছে খুব সিম্পল ইজি একটা নিয়ম। আমরা বলি যে টেন্সের ভিতরে সব থেকে কঠিন মনে হয় পাস্ট পারফেক্ট, আসলে কিন্তু না। পাস্ট পারফেক্ট টেন্সই হচ্ছে সব থেকে সহজ টেন্স, এর থেকে সহজ আর হয় না। অতীতকালে পাশাপাশি সময়ে দুইটি কাজ সংগঠিত হবে। তো এর ভিতরে যে কাজটি একটু আগে হয় সেটা পাস্ট পারফেক্টের নিয়মে করব, সেখানে হ্যাড ব্যবহার করব। আর যে কাজটি অপেক্ষাকৃত একটু পরে হয় সেইখানে আমরা পাস্ট ইনডেফিনিটের নিয়ম ব্যবহার করব। যেমন আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল, তাহলে এখানে কোন কাজটা আগে হচ্ছে? নিশ্চয়ই ট্রেন ছেড়ে দিয়েছিল। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, এখানে হ্যাড কেন দিব? এই যে বলেছি যে দুইটা কাজের ভিতরে যে কাজটা আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে হবে, সেখানে হ্যাডের ব্যবহার করব। আর যদি কখনো এখানে বিফোর আফটার থাকবে, তো বিফোরের পূর্বে হ্যাড ব্যবহৃত হয়, আর আফটারের পরে হ্যাড ব্যবহৃত হয়। যে কোনো একটা সূত্র মনে রাখলে হবে, দুইটি কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এইটা মনে রাখলে ফিউচার পারফেক্ট টেন্স সুবিধা সহজ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা থাকে না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে শুধু একটি কাজই হয়, আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, মারুফা চিঠি লিখেছে। এই যে লিখেছে, খেয়েছে, গিয়েছে, অর্থাৎ কাজটা করা হয়েছে, এমন থাকলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেইড ফুটবল, আই হ্যাভ রিটেন আ লেটার, দে হ্যাভ কট ফিশ, ইউ হ্যাভ মেড আ হাউস। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। জাস্ট এতটুকু আমরা একটু মনে রাখবো। তো এখানে কি বললাম যে আমি খাওয়ার আগেই ট্রেন ছেড়ে দিয়েছিলাম, এই পূর্বের আলোচনা এই কথাগুলো যদি একটু মনে রাখা যায় টেন্সটা খুব খুব সহজ হয়ে যাবে। বলছে আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, দুইটা কাজ, আমার ভাত খাওয়া শেষ হলো আর ট্রেন ছেড়ে দিল। তো এখানে কোন কাজটা একেবারে আগে হচ্ছে? আমার খাওয়া শেষ হওয়ার আগে ট্রেন চলে গেল, ছেড়ে দিল। তো ট্রেন ছেড়ে দিল, দ্য ট্রেন স্টার্ট মানে ছেড়ে যাওয়া, শুরু করা। তো দ্য ট্রেন হ্যাড স্টার্টেড, ট্রেনটা ছেড়ে দিল। কখন ছাড়লো? বিফোর মানে পূর্বে। এই বিফোরের পরে যে অংশটুকু হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন যদি থাকে। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই এট রাইস, বা রাইস নাই এখানে, আই এট, বিফোর আই এট, এটা একটু আমরা দেখব। দ্য ট্রেন হ্যাড লেফট অথবা স্টার্টেড, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর মানে পূর্বে কি, আই এট আমার ভাত খাওয়ার
পূর্বেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। তো সে বাড়ি এসেছিল, এটা পাস্ট পারফেক্ট, এটা আগে হচ্ছে। হি হ্যাড কাম হোম। হি হ্যাড, হ্যাঁ হ্যাড দিলে কিন্তু ভার্বের ভি3 হয়। হ্যাজ, হ্যাভ, হ্যাড। হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নিয়মে হলো। কেন হলো? এই দুইটা কাজের ভিতরে এটা পরে হচ্ছে। তাহলে এটা বলেন তো, বৃষ্টি শুরু হওয়ার পূর্বে তারা বাড়ি এসেছিল। বৃষ্টি শুরু হওয়ার পূর্বে তারা বাড়ি এসেছিল। They had come before দে হ্যাড the কাম rain হোম, started. দে হ্যাড কাম হোম, তারা বাড়ি এসেছিল। Rain started. যদি বলা হয় বৃষ্টি শুরু হওয়ার পর তারা বাড়ি এসেছিল, আফটার দিয়ে করেন এটা। বৃষ্টি শুরু হওয়ার পর তারা দেখেন, এই যে বললাম না যে প্রথমে কি করেছেন, দে হ্যাড কাম হোম। হুম, স্টার্টেড, কিন্তু এখানে বাক্য যেভাবেই থাকুক না কেন, ডান অংশ, ডান পাশের অংশটুকু আগে অনুবাদ করলে বেশি ভালো হয়। যে বৃষ্টি শুরু হওয়ার আগে তারা বাড়ি এসেছিল, এখানে বলেছেন দে হ্যাড কাম হোম বিফোর দ্য রেইন স্টার্টেড। আর বৃষ্টি শুরু হওয়ার পর তারা বাড়ি এসেছিল, এখানেও আমি ওই অংশটুকু আগে করব, তারা বাড়ি এসেছিল। দে কেম হোম, এইটুক কিন্তু আর আমি এখানে হ্যাড দিতে পারবো না, কারণ এটা, এই কাজটা দুইটা কাজের ভিতর পরে হচ্ছে। বৃষ্টি শুরু হওয়ার পরে তারা বাড়ি এসেছিল। দে কেম হোম, দে কেম হোম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড। আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড, অর্থাৎ আফটারের পরে হ্যাডের ব্যবহার করতে হয়, আর বিফোরের আগে হ্যাডের ব্যবহার করতে হয়। এই কথাগুলো যদি মনে রাখা যায়, 12টা টেন্সের ভিতরে এটা সব থেকে সহজ, কিন্তু আমরা অনেকে মনে করি এটা কঠিন। খুবই সহজ এটা। ঘন্টা পড়ার পূর্বেই ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল। এইখানে হ্যাড ব্যবহার করব। দেখেন, দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস। দ্য স্টুডেন্টস হ্যাড লেফট দ্য ক্লাস, ছাত্রছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল কখন? বিফোর দ্য বেল র্যাং। রিং মানে হচ্ছে ঘন্টা বাজা, তো র্যাং মানে হচ্ছে ঘন্টা বাজার পূর্বে, ঘন্টা বেজেছিল। বিফোর দ্য বেল র্যাং। রিং, র্যাং, রাং। রিং, র্যাং, রাং। তো একটা হয়ে গেল, আর তিনটা রয়েছে। যে চারটা বাদ দিয়েছিলাম তার ভিতরে পাস্ট পারফেক্ট ছিল, আর একটা ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন, এগুলো শেখানো হয় না কেন? এগুলো জেনে রাখতে হবে, কিন্তু এগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না। আপনি চিন্তা করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ইংলিশে যত কথা বলেন, যত টেন্স ব্যবহার করেন, এর ভিতরে এই টেন্সটার ব্যবহার, এই টেন্সটার ব্যবহার খুবই কম, হয় না বললেই চলে। হুম। আচ্ছা, তো তারপর আরেকটা দেখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে, খুব ভালোভাবে লক্ষ্য করব, অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হলো, মানে কোনো একটা কাজ বিশেষ একটা সময়ের পূর্বে আরম্ভ হচ্ছে। যেমন, ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়েছিলাম, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। হ্যাঁ, আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করেছিলাম কি, আমি ভাত খাইতেছিলাম, সেই স্কুলে যাইতেছিল, তারা ফুটবল খেলিতেছিল। অর্থাৎ এটা অতীতকালে কোনো কাজ চলমান ছিল, এখানেও কিন্তু চলমান থাকবে, কিন্তু এই যে বলে দিয়েছে অতীতকালে কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি দুটি কাজের কথা উল্লেখ থাকে, তাহলে যে কাজটি আগে ঘটেছিল সেই কাজটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ইট ডিসক্রাইবস অ্যান অনগোয়িং অ্যাকশন, একটা চলমান ধারা বোঝাবে, অনগোয়িং অ্যাকশন হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড ফর সাম টাইম ইন পাস্ট। অতীতকালেই শুরু হয়ে অতীতকালেই চলমান ছিল। ফর অ্যান্ড সিন্স আর ইউজ টু শো দ্য this time reference, and it express the action started and how long the work continued in the past। বলছে সাবজেক্টের পরে হ্যাড বিন দিতে হবে। সাবজেক্টের পরে হ্যাড বিন, যেমন ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, দে হ্যাড বিন প্লেয়িং। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্রধান বৈশিষ্ট্য, প্রধান ধারা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বিন বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন হ্যাভ বিন বসে, এখানে তদ্রূপ হ্যাড বিন বসে। ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, দে হ্যাড বিন প্লেয়িং। কখন খেলছিল? বিফোর মানে পূর্বে, দ্য ট্রেন কেম, বিফোর দ্য ট্রেন কেম। এখানে আপনি এভাবেও করতে পারেন, যেমন এই যে বলেছে আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিলাম,
ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো করেও এটা বলা যায়। আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ফর অন আওয়ার। আই হ্যাড বিন প্লেয়িং ফর অন আওয়ার। ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল। তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল। সে সকাল থেকে ফুটবল খেলিতেছিল। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। দেখেন, এটা কিন্তু খুব সিম্পল একটা নিয়ম। কিন্তু উপরে যেটা বললাম, ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, এটা আবার আমরা অনেকে মনে করি এই যে পূর্বে বা পরে রয়েছে, তাহলে এটা মনে হয় পাস্ট পারফেক্ট। না, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন? এই যে ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, পাস্ট পারফেক্ট টেন্সে কখনো, এটা তো কন্টিনিউয়াসের একটা ভাব বোঝাচ্ছে। খেলিতেছিল, যাইতেছিল, খাইতেছিল, ধরিতেছিল। তো ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল। দে হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন কেম। বিফোর দ্য ট্রেন কেম। তুমি কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। আই হ্যাড বিন রিডিং দ্য বুক বিফোর ইউ কল্ড। আমরা এইটুক মনে রাখলে পারবো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, সাবজেক্টের পরে কি দিতে হয়? হ্যাড বিন প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি, তারপর সিন্স বা ফর প্লাস এক্সটেনশন। কোথায় সিন্স বসে আর কোথায় ফর বসে এটা কি মনে আছে একটু? কোথায় সিন্স বসে এবং কোথায় ফর বসে? যাবত বা ধরে থাকলে বলেন। অফ টাইম বোঝাবে সিন্স, আর পয়েন্ট অফ টাইম বোঝাবে ফর। অনেক ধন্যবাদ। এখানে আমি আরেকটু, আপনি সাইড বলেছেন, অবশ্যই ঠিক। তো বলা হচ্ছে যে যাবত বা ধরে, যদি কখনো যাবত বা ধরে থাকে সেখানে ফর বসবে। আর হইতে, থেকে, চেয়ে, বাংলা বাক্যে যদি, বাংলা বাক্যে যদি হইতে, থেকে, চেয়ে এমনটি থাকে তাহলে সিন্স বসে। আর ইংলিশে যদি বলা হয় তাহলে পিরিয়ড অফ টাইম থাকলে ফর। পিরিয়ড একটা সময়, হ্যাঁ, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, এই যে পিরিয়ড। আর যদি পয়েন্ট উল্লেখ থাকে কোনো, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি। আমি 2000 সাল থেকে এই প্রতিষ্ঠানে চাকরি করিতেছি। এই রকম থাকলে পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স, আর পিরিয়ড অফ টাইম থাকলে ফর। যাই হোক, এরপর আরেকটা দেখব হচ্ছে ফিউচার ইনডেফিনিট আর কন্টিনিউয়াস, আমাদের আইটেমের ভিতরে ছিল। আর এখন দেখব ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো আমাদের ডে টু ডে লাইফে, ডেইলি লাইফে কথা বলার জন্য বেশি প্রয়োজন হয় না, তারপর আমরা সব শিখে রাখি। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স, এটার বাংলা অর্থ হচ্ছে পুরাঘটিত ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে যেটা অলরেডি ঘটে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোন সময়ে ঘটে থাকবে। ভবিষ্যতে এখানেও কিন্তু ওই দুইটা হতে পারে, দুইটা নিয়ম, একটা খুব সাধারণভাবে আর একটা আগে পরে থাকতে পারে। যেমন সাধারণভাবে কোনটা? আমি কবিতাটি লিখে থাকব। সাধারণভাবে কি হবে? আমি কবিতাটি লিখে থাকব। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। আমি কবিতাটি লিখে থাকব। সে তোমাকে সাহায্য করে থাকবে। হি উইল হ্যাভ হেল্পড ইউ। হি উইল হ্যাভ হেল্পড ইউ। আমি ভাত খেয়ে থাকব। আই উইল হ্যাভ ইটেন রাইস। আমি চিঠিখানা লিখে থাকব। আই উইল হ্যাভ রিটেন দ্য লেটার। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আর ওই আগে পরে যদি থাকে তেমন একটা বাক্য দেখেন, তুমি এসে পৌঁছাতে পৌঁছাতে আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলবো। অথবা এটা বলা যায়, মিতা আসার আগে আমি ভাত খেয়ে থাকবো। ঘন্টা বাজার পূর্বে ছাত্রছাত্রীরা ক্লাসে প্রবেশ করে থাকবে। দুইটা কাজের ভিতরে একটি কাজ ভবিষ্যৎ সময় কিন্তু আগে হয়ে যাবে। তো আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, সাবজেক্ট প্লাস, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আরেকটা হচ্ছে ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট। এটা অনেক বড় রুল, এটা এইভাবে মনে রাখবো। তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম। মনে রাখবেন, যদি এইরকম দুইটা কাজ হয় ভবিষ্যৎকালে পাশাপাশি সময়ে, তো যে কাজটি আগে হবে সেটা ফিউচার পারফেক্টের নিয়মে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3 দিব।
আর যে কাজটি পরে হবে সেইটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আমরা শিখতেছি কিন্তু ফিউচার পারফেক্ট, কিন্তু বললাম যে দুইটা কাজের ভিতরে, যেমন কি বলা হয়, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। তো এই যে দেখেন, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো এটা আগে হচ্ছে, এখানে উইল হ্যাভ, আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর ইউ কাম, বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো। সে আসার পূর্বে আমি ভাত খেয়ে থাকবো, আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর হি কামস, বিফোর হি কামস, এখানে কামস কেন দিল, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে ভবিষ্যৎকালে দুইটা কাজ, ফিউচার পারফেক্ট টেন্সে ভবিষ্যৎকালে পাশাপাশি সময় যদি দুইটা কাজ হয়, তো যে কাজটি আগে হচ্ছে সেটা ফিউচার পারফেক্টের নিয়মে করব, আর যেটা পরে হচ্ছে সেটা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করব। এটা একটু মনে রাখবেন। যেমন আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, এই বাক্যটা দেখেন, আমি পৌঁছানোর পূর্বে, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। তো কি হলো, ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস, ইউ উইল হ্যাভ গন টু দ্য অফিস বিফোর আই রিচ। এই দেখেন বিফোর আই রিচ, এখানে বোঝাই যাচ্ছে যে শুধু সাবজেক্ট আর ভার্ব আছে, আই রিচ, আই এর সঙ্গে কিন্তু পাস্ট টেন্সের কোনো চিহ্ন নাই, ফিউচার টেন্সেরও কোনো চিহ্ন নাই, শুধু বিফোর আই রিচ, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, তারা কাজটি করে থাকবে। এটা আবার কিন্তু জাস্ট সিম্পল ফিউচার পারফেক্ট, তারা কাজটি করে থাকবে, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে উইল হ্যাভ রিচড হোম, তারা বাড়ি পৌঁছিয়ে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হয়, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট, যেমন তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্রছাত্রীরা ক্লাস করতে থাকবে। আর এটা সিম্পলভাবে বলা যায়, আমি কাজটি করতে থাকবো, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে হ্যাভ বিন, হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড বিন প্লাস ভার্বের পর আইএনজি, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি। আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্কটি করতে থাকবে। দেখেন এই ধরনের বাক্য না আসলে এই যে এত খুব কঠিন বিদঘুটে, মানে খুব ইয়ে সমস্যা থাকে যেখানে খুব ঝামেলাযুক্ত, এগুলো আমাদের প্রয়োজন পড়ে না, সারা দিনেও এগুলো একবারও ব্যবহার করি না। শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে, দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস। তো একটু মনে রাখবো এখানে যে দুইটা কাজের ভিতরে স্ট্রাকচারটা কেমন হয় দেখেন, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আর যদি আগে পরে দিয়ে থাকে তখন এই স্ট্রাকচারটা অন্যরকম হয়, ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আবার ফার্স্ট সাবজেক্ট বিফোর বা আফটার প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পর আইএনজি। তো বলছে আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে, দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস, তুমি আসার পূর্ব। যাই হোক, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমাদের মেইন যে বিষয়গুলো লাগে সেগুলো একটা বাক্য দিয়ে একটু বলবেন প্লিজ। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটা বলতে হবে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের দুইটা, ইনডেফিনিট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সের দুইটা, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা একটু ওরাল ভাবে প্র্যাকটিস করি। তো এই যে আমি কবিতাটি লিখতে থাকবো, এটা না বলে আমি একটা বললাম যে আমি কবিতাটি লিখি, আই রাইট এ লেটার, এটার কন্টিনিউয়াস পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু বলি। I am আই রাইট এ লেটার, তাই বলেছি। letter, writing letter, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর অ্যান আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এটা দিয়ে আই রাইট এ লেটার, এটার পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস বলা হোক, বলেন।
হুম। আর ফিউচারের দুইটা বলেন, ইনডেফিনিট আর কন্টিনিউয়াস। আই উইল বি রাইটিং এ লেটার, থ্যাংক ইউ। এখন আমরা এইখানে গত ক্লাসের মতো একটু করতে পারি, যেমন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি, এটার নেগেটিভটা কি বলতে হবে? আই ডোন্ট। আর এর ইয়েটা বলেন, ইন্টারোগেটিভ বলেন, ডু আই রাইট আ লেটার? আর ডোন্ট আই রাইট আ লেটার? কি হলো তাহলে? don't চারটা হলো। হুম। লিখি না, তাহলে পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনিট দিয়ে চারটা বলতে হবে। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম না। হুম। have. হুম। হুম। Didn't I write a letter? আর ফিউচার, ফিউচারটা বলেন, ফিউচার ইনডেফিনিট, আই উইল রাইট এ লেটার। হুম। On the হুম। হুম। on the অনটাই রাইট এ লেটার। তাহলে আমাদের কিন্তু এইভাবে মুখের জড়তাটা চলে যাবে। একটা বাক্য দিয়ে আমরা চারটা বাক্য, একটা বাক্য দিয়ে 30টা বাক্য করা যায়। এটা কি দেখিয়েছিলাম? দেখেন, এটা একটা ভার্ব দিয়ে আমরা 30 প্রকারের বাক্য তৈরি করতে পারি। এটা হচ্ছে মানে বাক্য তৈরি করার, বাক্য বৃদ্ধি করার, বড় করার সব থেকে সুন্দরতম ওয়ে। জাস্ট এটা একটু দেখি, কত সহজে দেখেন শেখা যায়। সিস্টেমটা শুধু আমরা একটু শিখব। এই যে যেমন আমি কেবল টেন্স গুলা দিয়ে দেখালাম, মানে সরি, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। এই যে দেখেন, গো ভার্ব দিয়ে এখানে আমরা করেছি, শুধু গো ব্যবহার করেছি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডু নট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের চারটা বাক্য করেছি গো দিয়ে। আমি যাই, আই গো। আমি যাই না, আই ডোন্ট গো। আমি এখানে স্কুল বাদ দিলাম, অবজেক্ট বাদ দিয়ে দিয়েছি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। এখানে আপনি যদি বলেন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। নিয়ম ঠিক থাকবে, শুধু চেহারা পাল্টে যাবে। দেখবেন আমরা অনেক সময় কাপড় কিনতে গিয়ে বলি না যে এই সেম ডিজাইনের ভিতরে কালারটা ভিন্ন হবে। ডিজাইনটা ঠিক থাকবে কিন্তু কালার ভিন্ন। এখানে ঠিক একই রকম, নিয়মটা ঠিক থাকবে। এ প্লাস বি হোল স্কোয়ার, আমার সূত্র ঠিক আছে, কিন্তু অঙ্কের সংখ্যাটা আমি পরিবর্তন করতে পারি। এরপর দেখেন, এই একই বাক্য গো দিয়ে পাস্ট ফর্ম করা হয়েছে কি? আই ওয়েন্ট টু স্কুল, আই ডিডন্ট গো টু স্কুল। এই ডিড নট আর গো কেন হলো? যেহেতু পাস্ট ফর্ম, তো এখানে পাস্ট টেন্সের পর এখানে ডিড হবে, ডিড। আর যেহেতু নেগেটিভ, ডিড নট হবে, তারপর হবে গো। আই ডিড নট গো টু স্কুল। আমি স্কুলে যাইনি, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিডন্ট, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি? ডিডন্ট আই গো টু স্কুল। হুম। এইভাবে আমরা প্র্যাকটিস করব। দেখেন ফিউচার দিয়ে করা হয়েছে, আই উইল গো টু স্কুল, আই ওন্ট গো টু স্কুল, উইল আই গো টু স্কুল, ওন্ট আই গো টু স্কুল। এরপর কন্টিনিউয়াস টেন্স দিয়ে করেছি, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি? অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না? অ্যাম আই নট গোয়িং টু স্কুল। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল, ওয়াজ আই গোয়িং টু স্কুল। এখানে একটা জিনিস শুধু একটু মনে রাখতে হবে, যদি ইন্টারোগেটিভ করতে হয়, কোনো বাক্যে যদি বি ভার্বের কোনো ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেখানে কি করতে হবে? তাহলে সেখানে অক্সিলারি ভার্বটা ব্যবহার করতে হবে, সেটা প্রথমে আনতে হবে। আই ওয়াজ গোয়িং টু স্কুল, নেগেটিভ করার সময় কি হবে? এই অজের পরে শুধু একটা নট যোগ করতে হবে। আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। আই ওয়াজ মেকিং টি, আই ওয়াজেন্ট মেকিং টি। আমি স্কুলে যাচ্ছিলাম না। আমি কি স্কুলে যাচ্ছিলাম? তখন এই যে অক্সিলারি ভার্ব অজ, এটা সবার প্রথমে আসবে। ওয়াজ আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছিলাম না? অজেন্ট আই গোয়িং টু স্কুল, অজেন্ট আই গোয়িং টু স্কুল। আচ্ছা, আমি কি স্কুলে যেতে থাকবো? আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল। এটা আমি দিয়ে দেবো, একটু দেখবেন এটা। হ্যাঁ, এগুলো এখানে অনেক রকমের, এই যে মডাল ভার্ব দিয়ে করেছি, ওই গোটাই থাকবে কিন্তু মডাল ভার্ব ব্যবহার করেছি। আই ক্যান গো, আমি যেতে পারি। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি? ক্যান আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো। হুম। তারপর আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুডেন্ট গো। আমি কি যেতে পারতাম? কুড আই গো। আমি কি যেতে পারতাম না? কুডন্ট আই গো। কুডন্ট আই গো। আমি কি যেতে পারতাম না?
দেখেন মে ব্যবহার করেছি, যাক, এটা হচ্ছে মূলত টেন্সের বিভিন্ন রকমের ব্যবহার দিয়ে আমরা দেখলাম। টেন্স যদি ভালোভাবে জানা যায়, ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম না, দোকানে মিষ্টির দোকানে যেমন একই একটা উপাদান দুধ, মিল্ক থেকে কিন্তু অনেক রকমের মিষ্টি তৈরি করা হয়। তো এই টেন্সটা দিয়েই কিন্তু মানে শত শত রকমের বাক্য তৈরি করা হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, যে কোনো ল্যাঙ্গুয়েজ দাঁড়িয়ে থাকে কিন্তু এর মূল যে গ্রামারগুলো রয়েছে, তো মূল গ্রামারের ভিতরে সব থেকে বেসিকে যেটা সেটা হচ্ছে টেন্স। যাই হোক, তো টেন্সটা আমরা মোটামুটি একটু দেখলাম। এখন টেন্সের সঙ্গে যেটা রিলেটেড সেটা হচ্ছে ভার্ব। ও তার আগে আমি কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম, এখন থেকে কিন্তু হোমওয়ার্ক থাকবে প্রত্যেক দিন। কারণ আমরা শুধু শিখবো না, আমরা ইনপুট নিব, সঙ্গে সঙ্গে আউটপুট দিব। তো হোমওয়ার্কটা আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, এটা একটু বলতে পারবেন? ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। তারপর হচ্ছে ইওর ডেইলি অ্যাক্টিভিটিস, যেগুলো সহজে বলা যায়। আমরা একটু চেষ্টা করি, দেখি আমাদের স্পিকিংটা কত ইয়ে রয়েছে। 4টা স্কিল ডেভেলপ করতে হবে, বলুন। হ্যাঁ বলেন, আপনি দেখে বললেও হচ্ছে, তারপরে না দেখে বলবেন, এখানে সামনে স্ক্রিনে যেটা রেখেছে এখান থেকে বলেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, দিস ইজ মারুফ হাবি ফর ইউ। শুরু করেন। Walaikum, good morning, you all. Well, I'm glad to introduce myself. হুম। My name is Shoykot. This is Mr. Shoykot. I am 25 years old. I am Bangladesh by birth. My home district is Bagharat. At present, I'm living at Dhaka. হুম। I'm a student. I'm having my undergraduate program from City in English language and literature. I'm doing my bachelor degree in English language at City College. I'm from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I'm married. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. Interest in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. থ্যাংক ইউ। এবার নিজে নিজে একটু বলেন তো, যে আপনার জাস্ট নিজে, আপনি আপনার গ্রামের বাসা কোথায় বা কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, এখন কোথায় আছেন, আপনি কোথা থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন, এখন কি করছেন, এটা ভেবে ভেবে একটু বলতে হবে। দেখেন একটা বিষয়, গতকাল আমি বলছিলাম এটা ক্লাসে, আপনি, আমি অনেক গ্রামার জানি, অনেক রুল জানি, টেন্স, সেন্টেন্স, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, গ্রামারের ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি সব জানি, অনেক ভোকাবুলারি জানি, কিন্তু কথা বলাটা যদি প্র্যাকটিস না করা হয়, অনেক টিচার আছে খুব ভালো জানেওয়ালা, অনেক জানে, বাট দে ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য নেটিভ স্পিক ইংলিশ স্পিকার, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি প্র্যাকটিস। অনেক ভালো ভালো টিচার রয়েছে দেশে, কিন্তু প্র্যাকটিসের অভাবে, ইংরেজি বলার প্র্যাকটিস নাই, এই জন্য তারা এই ল্যাঙ্গুয়েজটা থেকে পিছিয়ে থাকে। আর এই যে 4টা এই স্কিলের কথা বলছিলাম না, রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল, এই 4টা স্কিলের ভিতরে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পিকিং। আপনি ক্যানাডাতে থাকেন, ইউএসএতে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে স্পিকিং করতে হবে। আপনি ওখানে একটা ভালো জব খুঁজে পেতে গেলে আপনাকে ইন্টারভিউ নিবে, আপনি যদি ফ্লুয়েন্টলি একেবারে মানে পানির মতো ইংরেজিটা বলতে পারেন, দেখবেন আপনার ওখানে যে কোনো জায়গায়, আর ইংরেজি যদি বলা যায় তো লেখাও যায়, শুনেও বোঝা যায়, আর অপরকে বোঝানোও যায়। তো সব থেকে ইম্পর্ট্যান্ট স্কিলটা হচ্ছে স্পিকিং স্কিল। তো আমরা এই যে দিস ইজ বিফোর সৈকত ইউ, এখানে আপনার নিজের ইয়েটা বলেন, আপনি কোন জায়গা থেকে উঠে, এই যে আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি, এই সেন্টেন্সটা আপনি এই জায়গায় রেখে দিতে পারেন। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া, আপনি বলতে পারেন আই এম ইন্টারেস্টেড ইন পেইন্টিং, আই এম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, আই এম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। বলেন তো একটু, আমরা চেষ্টা করি নিজে নিজে তৈরি করে একটু শুরু করি। না, ভুল তো এই দেখেন, আমাদের সমস্যাটা কি জানেন, আমরা ভুল হবে, পাছে লোকে কিছু বলে, সংশয়ে সদা মন টলে, করিতে পারি না কাজ, পাছে লোকে কিছু বলে সংশয়, কি এটা ছন্দ আছে না যে কামিনী রায়ের। তো আসলে অনেক কিছু মনে পড়বে, আপনার ভুল আসবে, ভুল, প্রচুর ভুল হবে, একটু ভুল না, অনেক ভুল হবে। আমি যখন বলতাম তখন ভুল হতো না? ছোটবেলায় আপনি কি প্রথম দিন থেকেই খুব ক্লিয়ারভাবে হাঁটতে পারতেন? চিন্তা করে দেখেন তো, কতবার আপনি পড়ে গেছেন, আবার উঠে হাঁটা শুরু করেছেন, আমিও তাই করেছি। যখন কথা বলতেন তখনও তো অনেক ভুল হতো, যখন আপনি বাংলাদেশে ছিলেন, হতো না? প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। তো এই রোগটাকে ত্যাগ করতে হবে। মনে করবেন যে আমি সারেশ ভাইয়ের সঙ্গে কথা বলছি, এখানে আসলে দেখেন ক্লাসে এই মুহূর্তে আর কেউ নাই, শুধু আপনাকেই পড়াচ্ছি। তো এই ক্লাসটার ভিতরে এখানে তো কোনো জড়তা, লজ্জা, ভয় রাখার দরকার নেই। ফ্রেন্ড মনে করবেন, সেইভাবে আপনি বলেন, অনেক ভুল হোক, আমি আগে শুনি, শোনার পর সেই ভুলটা সংশোধন করে দিব। আমরা তো আসছি এখানে শেখার জন্য।
শুরু করেন। এখান থেকে বলেন আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল, দিস ইজ মারুফা বিফর ইউ, আর ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত। বলেন দেখি কি হয়। আপনি ধীরে ধীরে বলেন, আপনি ভেবে ভেবে বলেন, সমস্যা নাই। হুম। Morning of all. I'm glad to share introduce myself. My name is Marufa. I am 30 years old. I am Bangladeshi by birth. হুম, My hometown is Rajshahi. হুম, Currently, I live in outside. Currently, I live in abroad. Um, I completed my graduation at Rajshahi University. হুম, I'm come from. I'm from a Muslim family. হুম। Uh, I have বলেন, তো হচ্ছে আই হ্যাভ, যেহেতু আই হ্যাভ দিছেন। দেখেন আমরা এই যে টেন্স শিখলাম তাই না, টেন্স শিখে আমাদের লাভটা কি? টেন্স শিখে আমাদের লাভ হচ্ছে এই জায়গায় যে আমরা এই বাক্যগুলা যেন আমাদের টেন্স অনুসারে বলতে পারি। এই যে আপনি শুরু করেছেন কিন্তু বলেননি যে আই হ্যাভ, তার মানে কি আমি ধরে নিলাম যে আপনি বলতে চাচ্ছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্য। যে আই হ্যাভ কি, যদি বলা হয় আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। অথবা যদি আপনি বলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স না দিয়ে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেন, আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার, বলতে পারেন হুম six, মেম্বার্স। হুম, three sisters and one brother. হুম, I love to I love gardening. হুম, In my leisure time, I spend my time in gardening. হুম। My favorite sports is uh, cricket. ক্রিকেট। And মাই ফেভারিট কালার। my favorite color is blue. Interested in gardening. That's গার্ডেনিং। all about me. মাই ফিউচার প্ল্যান ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার অর টিচার অর ডক্টর। আপনি যেটা হইতে চান। Teacher. হুম। That's all about me. Thank you for listening. থ্যাংক ইউ ফর প্যাশন শেয়ারিং, অনেক ভালো বলেছেন। প্রথম দিন যদি এইটুক হয় তাহলে চেষ্টা করলে ধীরে ধীরে আরো কত ভালো হবে। চেষ্টার অসাধ্য, দেয়ার ইজ নাথিং উইদাউট ইফোর্টস। আপনি এত কষ্ট করে ফরেন কান্ট্রিতে গিয়েছেন, সেটেল হচ্ছেন, আর সামান্য ল্যাঙ্গুয়েজটা কেন পারবো না? অনেক কষ্ট করেছেন, যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছিলেন, অ্যাডমিশন টেস্টকে বলা হয় ভর্তি যুদ্ধ। মনে আছে সেই কত সালে ভর্তি হয়েছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে? তো সেই কথাটা একটু চিন্তা করে দেখেন, সেই তুলনায় ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই সহজ। আর তারপর আপনার ইউনিভার্সিটির বইগুলো তো মনে হয় ইংলিশ মিডিয়ামে ছিল। অধিকাংশ ইউনিভার্সিটি তো ইংলিশ মিডিয়ামে থাকে। সেখানে ফিজিক্স কেমিস্ট্রি আপনি যাতেই পড়েন না কেন, এটা দুইটা অপশান নেওয়া, যে ইংলিশ বাংলা যাই হোক। তো এখানে আমরা কি করব, আমরা ল্যাঙ্গুয়েজটা শিখবো। আমাদের একটাই মিশন, একটাই ভিশন, সেটা হচ্ছে আমরা কিভাবে সহজে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি। ডেইলি অ্যাক্টিভিটিস, এই ইন্ট্রোডিউস ইউর সেলফের মতো ডেইলি অ্যাক্টিভিটিসটাও খুব সহজ করে বলা যায়। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। যদি সকালবেলা হয় গুড মর্নিং ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত। এখানে যার যার নামটা দিব। আম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। দেখেন কথা বলতে গেলে কিছু কিছু স্ট্রাকচার একটু ঠিক রাখবেন। এখানে আপনাকে দিয়ে আমি একটু এই ডেইলি অ্যাক্টিভিটিসে যাওয়ার আগে আমি একটা জিনিস প্র্যাকটিস করাই, যেমন আই গো, আমি যাই। যদি বলা হয় তারপর আমি যাই, তারপর ইংরেজি কি বলেন তো? দেন আই গো। কি হবে বলেন? Then I go. দেন আই গো। আচ্ছা, যদি বলা হয় যাওয়ার পরে, তাহলে কি হবে? যাওয়ার পরে। After going, ধন্যবাদ। যদি বলা হয় আমি শিখি, I learn. আই লার্ন, তারপর আমি শিখি, Then শেখার পরে। এটা একটু মনে রাখেন কি বলতেছেন, দেখেন আপনি নিজে পেরে যাবেন ডেইলি অ্যাক্টিভিটিসটা কত সহজ। তো আরো একটা বলেন, আমি রান্না করি, আই, I cook. তারপর আমি রান্না করি, Then I cook. রান্না করার পরে। এইবার আপনি সরাসরি আমরা একটু ইসে চলে যাই, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি। এই দেখেন কেবল শিখিয়ে এসেছি, তারপর ইংরেজি হচ্ছে দেন। তাহলে কি হবে? তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই, দাঁত ব্রাশ করার পরে Then brushing my teeth. আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি,
দেন আই টেক ablution. দেন আই টেক অ্যাবলিউশন দেন আই টেক অ্যাবলিউশন অজু করার অজু করার পরে After taking ablution, আমি ফজরের নামাজ পড়ি। say my Fajr prayer. তারপর আমি বাড়ি ফিরি। Then return home. বাড়ি ফেরার পর After returning home, আমি পড়তে বসি। I sit. আই I sit for সিট study. থ্যাংক ইউ আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি। Then I take my breakfast. নাস্তা করার পর After taking my breakfast, তাহলে এখানে আমরা কোনো কিছু করার পর, যাওয়ার পর, খাওয়ার পর, আফটারের পরে ভার্বের পর আইএনজি দিব। নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি। আমি এক কাপ চা পান করি। take the tea. আই টেক এ কাপ অফ টি। আই টেক এ কাপ অফ টি। তারপর আমি অফিসে যাই। Then go to অফিসে যাওয়ার পরে the office. আফটার গোয়িং টু দ্য অফিস আমি আমার সহকর্মীদের সাথে সাক্ষাৎ করি। Meet my co-workers. কলিগস অথবা তারপর আমি ক্লাসে যোগদান করি। Then I join the class. ক্লাস শেষ করার পর After finishing the class, আমি বাড়ি ফিরি। return home. তারপর আমি বিশ্রাম নেই। Then I take my rest. বিশ্রাম নেওয়ার পর Taking my rest. আমি ফেসবুক ব্যবহার করি। Use Facebook. ফেসবুক ব্যবহার করার পর After using Facebook, আমি রাতের খাবার খাই। take my dinner. আমি আমার তারপর আমি আমার বিছানা তৈরি করি। Then I clean up my bed. দেন আই মেক মাই বেড। দেন আই মেক মাই বেড। বিছানা তৈরি করার পর After making my bed, অবশেষে রাত 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেই। অবশেষে ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30, 11:30টায় আমি ঘুমাতে যাই। আই গো টু বেড ফর স্লিপিং অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। ফাইনালি ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। দেখেন কত সহজে বাক্যগুলো ভেঙে ভেঙে ছোট ছোট করে আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা বলতে পারলাম। যে প্রথম বাক্যটা কি বলেছিলাম, আমি সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। ইংরেজি ভাষাটা আমাদের কাছে কঠিন মনে হয়, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে আমরা সব বাক্যগুলা একসঙ্গে বলতে যাই। সব বাক্যগুলা কিন্তু আমরা একসঙ্গে বলতে যাই। আচ্ছা, এটা কমপ্লিট করি, তারপর বড় বাক্য থেকে ছোট বাক্য দেখাচ্ছি। তো এইখানে এটা একটু পড়েন, ডেইলি অ্যাক্টিভিটিসের এইখানে কিভাবে লিখছে এরা। গুড আফটারনুন ইউ অল। good afternoon, you all. This is Mr. Sulfat before you. I am really glad to share my feelings. I'll try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution for perform further prayer. After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That all about my daily activities. Thanks for patient hearing. তাহলে এরা কিন্তু এদের মতো করে ছোট করে করেছে। এখানে আপনি নিজের মতো আমি যেভাবে বললাম সেভাবে বলতে পারেন। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, ডু ইট। এখানে আপনাকে আমি বললাম যে আপনি গতকাল কি কি করেছিলেন, তখন আপনাকে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করে বাক্যগুলা সাজাইতে হবে। তখন আর প্রেজেন্ট টেন্সে থাকবে না, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিসটা করব। তো যেটা বলছিলাম, এই যে ছোট ছোট বাক্য করেছি, এখান থেকে আমরা বড় বাক্যও করতে পারি। বড় বাক্য তৈরি করার একটা সুন্দর টেকনিক দেখেন কিভাবে আমরা বড় বড় বাক্য তৈরি করতে পারি। বড় বাক্য তৈরি করা আমাদেরকে শিখতেই হবে, কারণ আমরা যদি শুধু ছোট বাক্যের ভিতরে সীমাবদ্ধ থাকি আমরা কিন্তু কথা বলতে পারবো না। কথা বলতে গেলে আমাদের অনেক বড় বাক্য তৈরি করার প্রয়োজন পড়ে। জাস্ট হেয়ার ইউ ক্যান সি, এখানে একটু আমরা দেখি যে কিভাবে আমরা বড় বাক্য তৈরি করতে পারি। ডিউরিং
খুবই সহজ, বড় বড় বাক্য তৈরি করা, ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। জাস্ট ওয়েট। ওকে, দেখেন এখানে, এখানে বলা হচ্ছে বাক্যটাকে আমরা কিভাবে মূলত সাজাবো, বাংলা বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করার কৌশল। বাংলা বাক্যকে ভেঙে ভেঙে ইংরেজি করার কৌশলটা আমরা দেখব। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই, অনেক বড় একটা বাক্য বললাম। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তো এখানে কি হলো, আমি চাই, দেখেন শেষের দিক থেকে করতে করতে আসতে হবে। তো প্রথমে কিন্তু আমাদেরকে সাবজেক্টটা নিতে হবে, বাদ বাকিটুক আমরা শেষের দিক থেকে সাজাবো। প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্ট কি আমি, এরপর ভার্ব কি চাই। আমি চাই এর ইংলিশ কি হবে, আই ওয়ান্ট। আমি চাই, আই ওয়ান্ট। তো আমি কি করতে চাই, আমি করতে চাই, আই ওয়ান্ট টু ডু। আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। তো প্রথমে এইটুক করলাম, আমি চাই, আই ওয়ান্ট। করতে, টু ডু, এটা ইনফিনিটিভের ব্যবহার, টু ডু। একটি ভালো কাজ এর ইংলিশ কি, আ গুড ওয়ার্ক। কখন করতে চাই, ঘুমানোর পূর্বে, বিফোর স্লিপিং। বিফোর স্লিপিং। আচ্ছা, প্রতি রাতে, এভরি নাইট। টোটাল বাক্যটা কি দাঁড়ালো, আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। বড় একটা বাক্য, আমি প্রতি রাতে ঘুমানোর পূর্বে একটি ভালো কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ডু এ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। তো ভেঙে ভেঙে কিভাবে করলাম, আমি চাই করতে একটি ভালো কাজ ঘুমানোর পূর্বে প্রতি রাতে। বাংলাটা কত সুন্দর করে সাজালাম, আমি চাই করতে, প্রথমে সাবজেক্ট নিয়েছিলাম। তো এখানে এই যে করতে চাই, এটা উল্টা দিক থেকে সাজাবো, চাই করতে। তারপর দেখেন কি আছে, একটি ভালো কাজ, সেটাও লিখলাম, আ গুড ওয়ার্ক। কখন করতে চাই, ঘুমানোর পূর্বে। কোন দিন করতে চাই, প্রতি রাতে, এভরি নাইট। আই ওয়ান্ট টু ডু আ গুড ওয়ার্ক বিফোর স্লিপিং এভরি নাইট। এরপরে এইরকম আরো একটা বাক্য দেখি, সে প্রতিদিন, সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। বাক্যটা কিভাবে ভাঙবো, প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো, সাবজেক্ট কি, সে। মনে রাখবেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট হচ্ছে কি, সে। ভার্ব হচ্ছে চেষ্টা করে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসার চেষ্টা করে। বড় একটা বাক্য, সাজালাম কিভাবে, সে চেষ্টা করে, হি ট্রাইস। এখানে ট্রাইস হলো কেন, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস হয়। হি ট্রাইস, সে চেষ্টা করে, কি করতে চেষ্টা করে, আসতে চেষ্টা করে। হি ট্রাইস টু কাম। দেখেন বাক্যটা যেভাবে আছে, আমি প্রথমে শুধু সাবজেক্টটা নিয়েছি, এইবার আমি পিছন দিক থেকে করতে করতে সামনের দিকে আসছি। সে চেষ্টা করে আসতে, হি ট্রাইস টু কাম। কোথায় আসতে চেষ্টা করে, ক্লাসে। এটা মনে রাখবেন, এমপিটি, ম্যানার প্লেস টাইম। ম্যানার প্লেস টাইম, অ্যাডভার্ব শিখাবো। অর্থাৎ সবসময় ম্যানার মানে কাজের ধরন, তারপর প্লেস, তারপর টাইম। তো বলছে যে সে চেষ্টা করে, হি ট্রাইস, কি করতে, আসতে, টু কাম। কোথায়, ক্লাসে, টু দ্য ক্লাস। কখন, প্রতিদিন সবার আগে। হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল, সবার আগে, এভরিডে। টোটাল বাক্যটা কি হলো, হি ট্রাইস টু কাম টু দ্য ক্লাস বিফোর অল এভরিডে। সে প্রতিদিন সবার আগে ক্লাসে আসতে চেষ্টা করে। যত বড় বাক্য হোক, আপনি যদি স্ট্রাকচারগুলো জানেন, বাক্যটা আপনার কাছে অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চাই। তো কি হবে, সরি, আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি।
তো আমি হচ্ছে সাবজেক্ট, এরপর কি আসবে, চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং। আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি। কি করতে চেষ্টা করছি? আমি শিখতে চেষ্টা করছি। আই অ্যাম ট্রাইং টু লার্ন। আই অ্যাম ট্রাইং টু লার্ন, আমি শিখতে চেষ্টা করছি। কি শিখতে চেষ্টা করছি? নিউ সামথিং। আই অ্যাম ট্রাইং টু লার্ন নিউ সামথিং এভরিডে, প্রতিদিন। বাক্যটা কি হলো? আই অ্যাম ট্রাইং, আমি চেষ্টা করছি, টু লার্ন সামথিং নিউ এভরিডে। মনে রাখবেন প্রথমে সাবজেক্ট নিতে হবে, এবার আপনি পিছন থেকে সাজাতে সাজাতে উল্টা দিক থেকে আসতে হবে, সামনে আসবেন, দেখবেন মিলে যাবে। আমি প্রতিদিন নতুন কিছু শিখতে চেষ্টা করছি। তো আমি চেষ্টা করছি নতুন কিছু শিখতে প্রতিদিন। এই যে মিলে গেল, দেখেন এই যে প্রথমে সাবজেক্টটা নিলাম আর বাদ বাকিটুক সব পিছন থেকে আসলাম। আমি চেষ্টা করছি নতুন কিছু শিখতে বা শিখতে নতুন কিছু প্রতিদিন। আই অ্যাম ট্রাইং টু লার্ন নিউ সামথিং। আমি এটা দিয়ে দিব আপনাকে, হ্যাঁ, এটা দেখবেন খুব ইম্পর্ট্যান্ট একটা শিট। এখান থেকে আপনি পড়লে বুঝতে পারবেন যে বড় বড় বাক্য কিভাবে বাংলায় বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা যায়। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। তো আমি পার্কে যাই দেখা করতে আমার গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন। এই দেখেন প্রতিদিন কথাটা শেষের দিকে আছে। প্রতিদিন কথাটা কিন্তু শেষের দিকে আছে, এটা শেষেই দিতে হবে। মানে এটা প্রথমে আছে আর এই দিক থেকে যদি আসি তাহলে এটা শেষে চলে যাবে। আমি প্রতিদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পার্কে যাই। তো কি হলো বাক্যটা তাহলে? আই গো টু পার্ক, আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। আই গো টু পার্ক টু মিট উইথ মাই গার্লফ্রেন্ড এভরিডে। আমি ইংরেজি শেখার জন্য ভালো একটি বই কিনতে চাই। এই ধরনের বাক্য আমরা বলি না, যে আমি ইংরেজি শেখার জন্য ভালো একটা বই কিনতে চাই। আই ওয়ান্ট টু বাই, আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। আই ওয়ান্ট টু বাই আ গুড ইংলিশ বুক ফর লার্নিং ইংলিশ। অর্থাৎ আমি ইংরেজি, আই ওয়ান্ট আমি চাই, টু বাই কিনতে, এ গুড ইংলিশ বুক একটা ভালো ইংরেজির বই, ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিখতে বা ইংরেজি শেখার জন্য আমি একটা ভালো বই কিনতে চাই। আচ্ছা দেখেন এইবার আমরা যেটা আজকে মূলত আমাদের ইয়ে ছিল, কজেটিভ ভার্ব, এই জায়গাটা একটু আসি। কজেটিভ ভার্বটা হচ্ছে নিজে কাজ না করে যখন আমার কাজ অন্যকে দিয়ে করাবো তখন তাকে প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভার্ব বলে। নিজে কাজ করব না, অন্যকে দিয়ে করাবো। কেমন? যেমন আমি ভাত খাই, এটা তো নিজের কাজ নিজে করলাম। কিন্তু যদি বলা হয় আমি আমার শিশুকে খাওয়াই, আমি আমার বাচ্চাকে খাওয়াই, আমি নিজে খাচ্ছি না, তখন আমি অন্যকে নিয়োগ করলাম কাজটা করার জন্য। মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, আমি আমার বাড়িটিতে রং করিয়েছি। অর্থাৎ এটা নিজের কাজ নিজে না করে, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে কাজ করায় তখন তাকে কজেটিভ ভার্ব বলে। তখন তাকে কোয়াজেটিভ ভার্ব বলে, প্রযোজক ক্রিয়া। কোয়াজেটিভ ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব ইন রিয়েল মুড আর একটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। কোয়াজেটিভ ভার্ব ইন রিয়েল মুড আর একটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। বিষয়টা কেমন হয়? যেমন দেখেন ইট মানে খাই বা খাওয়া, এটা কিন্তু একটা ভার্ব। তো আই ইট আমি খাই, এই ইট ভার্বের একটা সরাসরি পজিটিভ ফর্ম রয়েছে ফেড, এফ ডাবল ডি, ফিড বা ফেড। ফিড মানে হচ্ছে খাওয়ানো। আমি আমার বাচ্চাকে খাওয়াই, আই ফিড টু মাই বেবি, আই ফিড টু মাই বেবি, আমি আমার বাচ্চাকে খাওয়াই। যদি বলা হয় আমি মারুফা আপাকে ইংরেজি শিখাই, আপনাকে আমি ইংরেজি এখন শিখাচ্ছি। আই অ্যাম, লার্ন মানে হচ্ছে শেখা, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। কিন্তু আমি ইংরেজি শিখাচ্ছি তখন কি হবে? আমি ইংরেজি শিখাচ্ছি, আই অ্যাম টিচিং ইংলিশ। তো কিছু কিছু ভার্বের সরাসরি ডিরেক্ট কোয়াজেটিভ থাকে আর কিছু কিছু ভার্বের থাকে না। তো যেগুলো থাকে না এইগুলোকে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোয়াজেটিভ মুড। আর যেগুলো সরাসরি কোয়াজেটিভ থাকে, যেমন এই যে ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া। রিমাইন্ড মানে কি হবে? স্মরণ করিয়ে দেওয়া। এগুলো হচ্ছে কোয়াজেটিভ ইন রিয়েল মুড। অল্প কিছু ভার্ব আছে, অল্প কিছু ভার্ব আছে যাদের রিয়েল মুডে পজিটিভ হয়, আর যেখানে পজিটিভ হয় না
সেখানে কি আনতে হয় বলেন তো? যেখানে কজেটিভ হয় না সেখানে মেক, হ্যাভ, লেট, কজ, হেল্প এইগুলো দিয়ে কজেটিভ করতে হয়। এইগুলো দিয়ে সেখানে আমরা কজেটিভ করতে পারি। যেমন দেখেন, এই যে মেক দিয়ে যদি করি, বললাম আমি করিমকে দিয়ে কাজ করাই, হেয়ার ইউ ক্যান সি আই মেক করিম টু ডু দ্য ওয়ার্ক। প্লিজ পে অ্যাটেনশন ইন দিস চ্যাপ্টার। আমি করিমকে দিয়ে কাজ করাই, আই মেক করিম ডু দ্য ওয়ার্ক। ইউ মেড মাই হাজব্যান্ড কুক রাইস, তুমি আমার স্বামীকে দিয়ে ভাত রান্না করিয়েছিলে। হি উইল মেক হিম ক্লিন দ্য রুম, সে তাকে দিয়ে রুমটা পরিষ্কার করাবে। এই ধরনের দেখেন প্রয়োজন পড়ে কিনা। আমি আমার বাড়িটিতে রং করালাম, আমি নিজে রং করিনি, শ্রমিক নিয়োগ করেছি, তারা রং করে দিয়ে গেল। তো এটা হচ্ছে মূলত মেক দিয়ে করেছি। কি দিয়ে করেছি? মেক। কাউকে দিয়ে দেখেন মেক কোথায় বসবে? অধিকাংশ ভার্বের কিন্তু ডিরেক্ট কোনো কোয়াজেটিভ হয় না, অল্প কিছু ভার্বের কোয়াজেটিভ হয়। আর যেখানে হয় না সেখানে কি করতে হবে? সেখানে মেক, লেট, হ্যাভ, গেট, কজ। একটু মনে রাখবো, মেক, লেট, হ্যাভ, গেট, কজ, এইগুলা দিয়ে কিন্তু আমরা কোয়াজেটিভ তৈরি করতে পারি। এখানে একটা নিয়ে এসেছি মেক। কাউকে দিয়ে বাধ্যতামূলকভাবে কোনো কাজ করিয়ে নেওয়ার ক্ষেত্রে মেক ব্যবহার করা হয়। আমি করিমকে দিয়ে কাজ করাই, করিম করতে চায় না কিন্তু আমি জোর করে করাই, বাধ্য করি, আই মেক করিম ডু দ্য ওয়ার্ক। আমি করিমকে দিয়ে চিঠিখানা লেখাই, আই মেক করিম রাইট দ্য লেটার। আই মেক করিম রাইট দ্য লেটার, আমি করিমকে দিয়ে চিঠিখানা লেখাই। এখানে অনেকগুলা দিয়েছি দেখেন। সাবজেক্ট দিয়েছি আই, ইউ, রনি, জনি, দে। এখানে মেক দিয়েছি, মেড দিয়েছি, উইল মেক দিয়েছি। হ্যাঁ, যদি বলা হয় রনি ইজ মেকিং হিজ ক্লিন দ্য রুম, যদি বলা হয় দে ক্যান মেক ব্রিং টি, জনি হ্যাজ মেড দেম আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। অর্থাৎ এখানে সবগুলো কিন্তু পজিটিভ মুডে রয়েছে। এই বাক্যগুলো একটু পড়েন তো। আমি করিমকে দিয়ে কাজ করাই, আই মেক করিম ডু দ্য ওয়ার্ক। তারপরের বাক্য কি আছে? আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম, টেন্সের পরিবর্তন। হ্যাঁ, শুরু করেন। 8টা বাক্য লিখেছি। হুম। কাজ কর। হুম। I made do the work. আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। হুম। I will make Karim do the work. আমি করিমকে দিয়ে কাজ করাবো। I am making Karim do the work. আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি। I have made Karim do the work. আমি করিমকে দিয়ে কাজ করিয়েছি। I can make Karim do the work. আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারি। I could make Karim do the work. আমি করিমকে দিয়ে কাজটি করাতে পারতাম। I should make Karim do the work. আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত। আমার করিমকে দিয়ে কাজ করানো উচিত। ধন্যবাদ। তাহলে এখানে করিমকে দিয়ে কাজ করাচ্ছে, আমি নিজে কিন্তু করছি না। এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, কোয়াজেটিভ ভার্ব। সবসময় মনে রাখতে হবে যে কিছু কাজ আমরা নিজে করি আর কিছু কাজ আমরা অন্যকে দিয়ে করাই। আচ্ছা, তো এইগুলা হচ্ছে কোয়াজেটিভ ভার্বের কিছু ব্যবহার। আরও ডিটেলস আমরা এর কয়েকটা ব্যবহার একটু দেখব। যেমন লেট কোথায় বসে, হেল্প কোথায় বসে, এইগুলো আমরা একটু দেখি। গেট কোথায় বসে, যেমন একটা দেখেন, জাস্ট ওয়েট। লেট, লেটের ব্যবহারটা একটু দেখব। একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার একজন আরেকজনকে অনুমতি যখন দেয় তখন লেট হয়। আমি তোমাকে বিদেশ যেতে দেই, আই লেট ইউ গো অ্যাব্রোড। আমি তাকে কলেজে আসতে দেই, আই লেট হিম কাম টু কলেজ। আমি তাকে বসতে দেই, আই লেট হিম সিট হেয়ার। আই লেট হিম সিট হেয়ার, আমি তাকে বসতে দেই। আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট। অর্থাৎ যখন অনুমতি দেওয়া হবে, একজন আরেকজনকে অনুমতি দিবে, তখন এখানে কিসের ব্যবহারটা করতে হবে? তখন এখানে লেটের ব্যবহার করব। তখন কিসের ব্যবহার করব? কজেটিভ ভার্ব লেট। আমি তোমাকে বুঝিয়ে দিব, একজন একটা অঙ্ক পারতেছে না, আমি তাকে বললাম আমি তোমাকে এটা বুঝিয়ে দিব, আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব, মুখস্থ করবে সে কিন্তু আমি তাকে হেল্প করব। হ্যাঁ, আই উইল মেক ইউ মেমোরাইজ, আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব। তিনি আমাকে তার পাশে বসিয়েছিলেন, হি মেড মি সিট বিসাইড হিম। একটি সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছিল, আ সিন্ডিকেট মেড দ্য প্রাইস ইনক্রিজ। রনি এটা করাই, রনি মেক্স ইট ডু, রনিকে দিয়ে এটা করাই। আমি তাকে দিয়ে চা বানাই। মনে করেন আপনি কাউকে দিয়ে চা তৈরি করতেছেন,
তো বলছে আমি তাকে দিয়ে চা বানাই, আই মেক হিম টেক টি। আই মেক হিম টেক টি, আমি তাকে দিয়ে চা বানাই। তো এটা হচ্ছে এখানে লেট এবং মেকের ব্যবহার দেখলাম, লেট এবং মেক। এরপর একটা দেখব কোয়াজেটিভ ভার্ব গেট। ওই যে বলেছি না যে যেখানে ডিরেক্ট কোয়াজেটিভ হয় না সেখানে লেট, মেক, হ্যাভ, লেট, কজ, গেট, হেল্প, এই 6টা ভার্ব দিয়ে কোয়াজেটিভ তৈরি করে নিতে হয়। অ্যাসিস্ট্যান্ট, এরা হচ্ছে সহকারী। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তবে প্রয়োজন বোধে অর্থ বুঝে গেট ও মেককে একে অপরের জায়গায় বসানো যায়। যেমন গেট হচ্ছে কোথায় বসে, ওই যেখানে মেক বসানো যায় সেখানে গেট বসানো যায়। যেমন সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ, অথবা সাবজেক্ট প্লাস গেট বস্তুবাচক বা ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। হুম, এটা একটু দেখি আমরা গেটের ব্যবহারটা কোথায় কোথায় হচ্ছে। এই যে দেখেন, বলছে এই যে আমি আমার চাকরকে দিয়ে বিশ্রাম কক্ষ পরিষ্কার করাই, আই গেট মাই সার্ভেন্ট টু ওয়াশ মাই লিভিং রুম। আমি হাত পুড়িয়ে ফেললাম। দেখেন, আমি হাত পুড়িয়ে রান্না করতে গিয়ে আপনি বলছেন ভাইয়া জানেন আজকে রান্না করতে গিয়ে আমি হাত পুড়িয়ে নিয়েছি, তো তখন কি হবে, আই গট মাই হ্যান্ড বার্নড। আই গট মাই হ্যান্ড বার্নড। তারপর বলছে এখানে মেকও দেওয়া যায়, আমি কাজটি করাই, আই গেট দ্য ওয়ার্ক ডান। এই ধরনের বাক্য কিন্তু আপনি কোনো টেন্স ব্যবহার করে বলতে পারবেন না, এখানে অবশ্যই আপনাকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। আমি কাজটি করাই, আই গেট দ্য ওয়ার্ক ডান। তোমার চুল কাটানো দরকার, ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট। ইউ নিড টু গেট ইউর হেয়ার কাট। এরপর দেখেন হ্যাবের একটা ব্যবহার, হ্যাভ। আমি তোমাকে দিয়ে কাজটি করাই, আই হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক। রনি আমাকে দিয়ে গাড়িটি ধৌত করিয়েছিল, রনি হ্যাড মি ওয়াশ দ্য কার। তারা বাড়িটি রং করিয়ে নিল, দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। দেখেছেন, তারা বাড়িটা তৈরি করিয়ে নিল, দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। এখানে হ্যাভ থেকে হ্যাবের ভি টু হিসাবে আমরা হ্যাড ব্যবহার করেছি, হ্যাবের ভি টু হিসাবে আমরা হ্যাড ব্যবহার করেছি, হ্যাড। আমি আমার চুল কাটাই। দেখেন, আমরা ছেলেরা চুল বড় হলে সেলুনে গিয়ে চুল কাটাই, তো বলছে আমি আমার চুল কাটাই, আই হ্যাভ মাই হেয়ার কাট। আই হ্যাভ মাই হেয়ার কাট। আমি তরকারি রান্না করাবো। আপনি অফিস থেকে এসে ক্লান্ত, তো আপনি বলছেন আমি রান্না করব না, আমি আমার বাসার কাজের মহিলাকে দিয়ে রান্না করাবো, আই উইল হ্যাভ দ্য কারি কুকড। তো এখানে হ্যাবের ব্যবহারটা কোথায় হবে একটু মনে রাখবো, যে একজন সরাসরি কাজ না করে তুলনামূলক খুব সাধারণ অর্থে কোনো জোর প্রয়োগ করা যাবে না, অন্যকে দিয়ে কাজ করানো হবে যখন, তখন হ্যাবের ব্যবহার করতে হবে। আমি আমার চুল কাটাই, এখানে সেলুনে গিয়ে যিনি বারবার রয়েছে তাকে বললাম যে ভাই আমার চুল কেটে দাও, স্বাভাবিকভাবে তখন আই হ্যাভ মাই হেয়ার কাট। হ্যাভ মানে এখানে পাই, আই হ্যাভ মাই হেয়ার, আমি আমার চুলগুলা পাই, কাট মানে কাটা অবস্থায়। আমি তরকারি রান্না করাবো, আই উইল হ্যাভ কুক দ্য কারি। আই উইল হ্যাভ কুক দ্য কারি, আমি তরকারি রান্না করাবো। তো এইগুলা হচ্ছে মূলত হ্যাবের ব্যবহার। আমরা লেট দেখেছি, গেট দেখেছি, হ্যাভ দেখেছি। এই ভার্বগুলা কিন্তু পজিটিভ ছাড়া আপনি কখনোই করতে পারবেন না। তারা বাড়িটিতে রং করিয়ে নিল, দে হ্যাড দ্য হাউস পেইন্টেড। দে হ্যাড দ্য হাউস পেইন্টেড, তারা বাড়িটিতে রং করিয়ে নিল। আজকে শুধু পজিটিভ ভার্বটা শিখবেন। আমি যদি 3 মাস পড়াই, 3 মাসে আপনি কি করবেন, 3 মাসের ভিতরে মেইন যে স্ট্রাকচারগুলা, মেইন যে গ্রামারের পয়েন্টগুলা, এইগুলা যদি আমরা কভারেজ দিতে পারি, আর সঙ্গে যেমন আজকে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে দেখেন টেন্স তো আমরা শিখেছি, এই শিটটা আমি দিচ্ছি, এটা হচ্ছে টেন্স রিলেটেড ট্রান্সলেশনের শিট। এইখান থেকে আপনি নিজে নিজে হোয়াটসঅ্যাপে একটু রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড। দিন শেষ হয়েছে, 8টা বেজেছে, এখন 5টা বাজে। এখানে বিভিন্ন রকমের ডে 1 2 3, একটা দেখেন সে চিঠিখানা লিখেছিল, তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি তাকে টাকা দিয়েছিলে। এখানে ফিউচার টেন্স রয়েছে, পাস্ট টেন্স, তারা গিয়েছিল, চাঁদ কিরণ দিয়েছিল, সে নাচিতেছিল না, সে একটি রচনা লিখেছিল। এই বাক্যগুলো আমরা কিভাবে করব, বিভিন্ন টেন্স ব্যবহার করে করে আমরা এই বাক্যগুলো করব। ওকে, তো আজকে শুধু পজিটিভ ভার্বটা দেখবেন, যেটা শিখবো সেটা শেখার মতো শিখবো। আগামী দিন এই টেন্সের ট্রান্সলেশনগুলো একটু পড়ে শোনাবেন, বাংলা থেকে ইংলিশ প্লাস পজিটিভ ভার্ব থেকে আমি কিছু কিছু আপনাকে জিজ্ঞাসা করব, যে আমি তাকে দিয়ে কাজটি করাই, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর ইউ ওকে? ওকে, থ্যাংক ইউ।